Hello everybody belonging to class 12. তোমাদের উদ্দেশ্যে বলছি ডিয়ার স্টুডেন্টস যে তোমরা হয়তো অলরেডি জেনে গেছো যে আমাদের কলেজে আগামী 10 তারিখ 10 ডিসেম্বর থেকে প্রি টেস্ট পরীক্ষা শুরু হবে। প্রি টেস্ট কবে? 10 ডিসেম্বর। ওকে, যেহেতু 10 তারিখ থেকে প্রি টেস্ট পরীক্ষা শুরু হবে, সুতরাং প্রি টেস্ট পরীক্ষার প্রস্তুতির যে কাজগুলো বাকি আছে সেগুলো যেন রেডি থাকে। আই ডু আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ প্লিজ। ঠিক আছে, আমরা আগে পরীক্ষার জন্য রেডি হয়ে নিতে হবে। সবাই রেডি হয়ে নিও, আর যে রুটিনটা সংগ্রহ করে নিও, যার কলেজের সঙ্গে যেসব বিষয়গুলো আছে এগুলো মিটিয়ে ক্লিয়ার করে নিও, আর পড়াশোনার প্রস্তুতি যেন ঠিক মতো থাকে এই কথাটুকু রিকোয়েস্ট করে নিয়ে, এই বিষয়টা রিকোয়েস্ট করে নিয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা শিখছিলাম transformation, changing sentence, especially with regard to simple complex and compound। ঠিক আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চেঞ্জিং শিখছিলাম। আজকে আমরা যে জিনিসটা ধরবো ইজি, সব ইজি। আইটেমটা শিখে যাওয়ার পরে যখন আমরা মূল প্র্যাকটিসে যাব তখন বড় বড় সেন্টেন্স গুলো করা সহজ হবে। আমরা করার সময় সহজ দেখে আগে শুরু করি যেন বুঝতে সুবিধা হয়। আমরা যেটা আজকে দেখবো সেটা হচ্ছে, আগে বাংলা মিনিংটা খেয়াল করি। এতটাই যে সম্ভব নয়। এতটাই ডট 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 যে সম্ভব নয়। ওকে, এই অর্থে আমরা কয়েকটা সেন্টেন্স দেখবো, সেন্টেন্সের চেঞ্জিং গুলো দেখবো। তো এটা বোঝানোর জন্য ইংরেজিতে যে স্ট্রাকচার গুলো সচরাচর ব্যবহার করা হয় তার মধ্যে সবচেয়ে কমন এবং পরীক্ষায় যেগুলো আসে তার মধ্যে সবচেয়ে কমন বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে টু ডট ডট টু, টু ডট ডট টু, আরটা হচ্ছে সো ডট ডট দ্যাট, পরে যে ক্যান নট অথবা কুড নট। ওকে, আরেকটা হচ্ছে ভেরি, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে অ্যান্ড সো। এই অ্যান্ড সো ব্যবহার না করে এখানে আমরা অ্যান্ড অথবা শুধু সো দিয়েও হয়তো করতে পারি, তবে অ্যান্ড সোটা বেটার হয়। পরে যে ক্যান নট অথবা কুড নট। আমরা কোথায় ক্যান নট আর কোথায় কুড নট ব্যবহার করি? ন্যাচারালি প্রেজেন্ট বোঝাতে বা প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার বোঝাতে ক্যান নট ব্যবহার করি, আর কুড নট ব্যবহার করি যদি পাস্ট বা পাস্ট রেফারেন্সের কিছু বোঝায় সেই ক্ষেত্রে। ঠিক আছে, এই যে ভেরি কথাটা বলা হলো অ্যাডজেক্টিভের বাঁ পাশে, এখানে ভেরি না থেকে এই কথাগুলো হয়তো থাকতে পারে, মাচ অথবা কোয়াইট অথবা এক্সট্রিমলি। তবে পরীক্ষায় সচরাচর যেগুলো পাই আমরা ভেরিটা দিয়ে বেশি পাই। এই তিন ধরনের স্ট্রাকচার দিয়ে আমরা কি বোঝাই? এতটাই যে সম্ভব নয়। ওকে, তো এটা আমরা বোঝানোর সময় এই যে স্ট্রাকচারটা ব্যবহার করি এটাকে আমরা বলি, এই স্ট্রাকচারের এই জিনিসটাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। এই স্ট্রাকচারটা ব্যবহার করলে, পরেরটা ব্যবহার করলে সেটাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স, আর এই স্ট্রাকচারটা ব্যবহার করলে সেটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আমরা কি বুঝিয়েছি? এতটাই যে সম্ভব নয়। ওকে, একটা সেন্টেন্স দেখি, খুব সহজ দেখে। অর্থটা মুছে দিলাম, আশা করি আমাদের মনে আছে। খুব ইজি সেন্টেন্স দিয়ে দেখব, যেমন হি ইজ টু উইক টু ওয়াক। টু ডট ডট টু, আশা করি মনে আছে এটা আমরা কোন অর্থে ব্যবহার করি? এতটাই যে সম্ভব নয়। সুতরাং যখন বলছি হি ইজ টু উইক টু ওয়াক, মানে সে এতটাই দুর্বল যে তার পক্ষে হাঁটা সম্ভব নয়, যে হাঁটতে পারে না। ওকে, হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে এটা কি ধরনের সেন্টেন্স হলো?
আমরা এখানে টু পেয়েছি, পরে এখানে টু পেয়েছি, মাঝখানে পেয়েছি, এই জায়গাটায় আমরা কি ব্যবহার করি, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। ঠিক আছে, টু এর পরে অ্যাডজেক্টিভটা ব্যবহার করি। He's too weak to walk, তাহলে এটা কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। এটা যখন কমপ্লেক্সে বলি তখন সেন্টেন্সটা এইভাবে দাঁড়ায়, হি ইজ সো উইক, কি হলো, সো এলো, কি উঠে গেল, টু উঠে গেল, পরের টুটাও থাকবে না, সো উঠে গেল, সো এলো, সো তারপরে অ্যাডজেক্টিভ উইক, তারপরে দ্যাট, সো উইক দ্যাট। এই যে এই জায়গাটায় আমরা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স পড়ছি, আশা করি আগের দিনের ক্লাসগুলো মনে আছে, আগের দুটো ক্লাস, তো আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লোজ তৈরি হয়ে যাবে। তো পরবর্তীতে আরেকটা যে ক্লোজ আমরা তৈরি করছি, সেই ক্লোজের জন্য কি লাগবে, একটা সাবজেক্ট, এবং সেই সাবজেক্টের জন্য একটা ফাইনাইট ভার্ব। মনে আছে আশা করি। একটা ক্লোজের বৈশিষ্ট্য হলো একটা সাবজেক্ট অন্তত লাগবে, এবং সেই সাবজেক্টের জন্য অন্তত একটা ফাইনাইট ভার্ব লাগবে। তো হি ইজ সো উইক দ্যাট, তাহলে হাঁটা সম্ভব নয় কার পক্ষে, কে পারে না, এই হি পারে না, সুতরাং এখানে আমাদের কি আসবে, সাবজেক্ট হবে হি। কোন টেন্স চলছে, প্রেজেন্ট টেন্স, ইজ, সুতরাং প্রেজেন্ট টেন্সে আমরা কুড নট ব্যবহার না করে ক্যান নট ব্যবহার করব। হি ক্যান নট ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে সো ব্যবহার করলাম আমরা, পরবর্তীতে এখানে দ্যাট, পরবর্তীতে যে, এখানে ক্যান নট ব্যবহার করলাম। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। যদি কম্পাউন্ড করে বলি তখন আমরা কি বলবো, হি ইজ, সো ব্যবহার করব না, টু ব্যবহার করব না, ব্যবহার করব ভেরি, কোয়াইট বা এক্সট্রিমলি, এগুলো হয়তো ব্যবহার করা যায়, আমরা করব না, আমরা ভেরিতে থাকবো, আশা করি মনে আছে। হি ইজ ভেরি উইক। বাকিটা লেখার আগে আমরা মনে করি একটু, এখানে আবার চলে আসি, প্রশ্ন আসতে পারে, তাই ভেরি দিয়ে যদি অ্যান্সার হয়, স্যার কেন এখানে মাছ লিখলো বা কোয়াইট লিখলো বা এক্সট্রিমলি লিখলো? মাঝে মাঝে এমনটা হয়ে যেতে পারে যে কম্পাউন্ড সেন্টেন্সটা দেয়া আমাদেরকে কমপ্লেক্স অথবা সিম্পল করতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সে যেখানে দেয়া আছে সেখানে ভেরি ব্যবহার করেনি, তারা কি ব্যবহার করেছে, কোয়াইট অথবা এক্সট্রিমলি। আমরা ধরে নেব এটা একই ধরনের সেন্টেন্স, এটা ভেরি অর্থে মনে মনে ধরে নিয়ে একইভাবে আমরা চেঞ্জ করে ফেলবো। তো কি দাঁড়ালো সেন্টেন্সটা, হি ইজ ভেরি উইক, কি দিয়ে যুক্ত করব, and so, and so, সে খুবই উইক, দুর্বল, and so, আর তাই। আবার নতুন ক্লোজ, যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স, কি হবে, সাবজেক্ট হি, ক্যান নট ওয়াক। গুড। তো এইটুকু যখন আমরা করেছি, এই নিয়মগুলো মুছে ফেলি, স্ট্রাকচারটা সরিয়ে দিলাম, আশা করি আমাদের মনে থাকবে। নিচে ক্লাস থেকে স্টুডেন্টরা এগুলো করে আসে, তারপরেও ক্লাসে যখন আমরা করাই বোঝাই, একবার করাতে হয় অন্তত, যেন সহজে করা যায়। তাহলে এই সেন্টেন্সটা আছে, আমরা জানি এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স, আর শেষেরটি কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই তিনটে সেন্টেন্স আছে। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, হি ইজ ভেরি উইক অ্যান্ড সো হি ক্যানট ওয়াক। ওকে, তাহলে আমরা একটু স্ক্যান করি, এই একটা ক্লোজ, এই একটা ক্লোজ, এখানে অ্যান্ড সো দিয়ে যুক্ত হয়েছে, দুটো ক্লোজ আছে যুক্ত হয়েছে অ্যান্ড সো দিয়ে, আমরা আশা করি মনে আছে ক্লাসে আলোচনা করেছিলাম। এই ধরনের সেন্টেন্স গুলো, এটা হচ্ছে কম্পাউন্ড। উপরের সেন্টেন্সটা যায় কমপ্লেক্সে, হি ইজ সো উইক, এই একটি ক্লোজ, হি ক্যান নট ওয়াক, এই আরেকটি ক্লোজ, যুক্ত হয়েছে অন্য কিছু দিয়ে, মানে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত করার জন্য যে লিঙ্কার গুলো ছিল সেগুলো না, মানে অ্যান্ড না, বাট না, অর না, সো না, দেয়ারফর না, ইয়েট না বা অ্যান্ড সো, এগুলো না, এগুলো দিয়ে যুক্ত হয়নি। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, আর এখানে মাত্র একটাই ক্লোজ, পুরোটাই, গোটাটাই, ইজ টু উইক টু ওয়াক, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে এবার আমরা দেখি ভ্যারিয়েশন গুলো কোথায়। আগে প্রথমটা আমরা সিম্পল দিয়ে শুরু করেছিলাম, তাহলে এবার আমরা অন্য একটা দিয়ে শুরু করি, হয় কমপ্লেক্স বা কম্পাউন্ড দিয়ে। এখানে আছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, ভালো কথা। The Lord
was so heavy for me, যে ফর মি লাগবে না, এভাবে লিখি, দ্য লোড ওয়াজ সো হেভি দ্যাট I could not carry it, এখানে দ্যাটও থাকতে পারতো, আমি দ্যাটই লিখি, বরং শুধু ক্যারি লিখেও শেষ করতে পারতাম, লিখলাম। আবার দেখি সেন্টেন্সটা, দ্য লোড ওয়াজ সো হেভি দ্যাট আই কুড নট ক্যারি দ্যাট। ওকে, আবার চেঞ্জ করি, এই কাজগুলো এই জন্য করছি যেন মনে থাকে, মানে এখানে ইট থাকতে পারতো, এখানে দ্যাট থাকতে পারতো, এখানে ইট বা দ্যাট নাও থাকতে পারতো, আই কুড নট ক্যারি। আশা করি মনে থাকবে, দ্য লোড ওয়াজ সো হেভি দ্যাট আই কুড নট ক্যারি। ওকে, সেন্টেন্সটা দেখি আমরা, দ্য লোড সাবজেক্ট ওয়াজ ফাইনাইট ভার্ব চেঞ্জ হয়, হেভি, সো হেভি গেল, এখানে দ্যাট দিয়ে যুক্ত হয়েছে আই কুড নট ক্যারি, দুইটা ক্লোজ যুক্ত হয়েছে এখানে দ্যাট দিয়ে, তার মানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সটা হচ্ছে সো অ্যাডজেক্টিভ দ্যাট, পরবর্তীতে কুড নট, এখানে ক্যান নটও থাকতে পারতো যদি এটা প্রেজেন্ট টেন্সে হতো, সো দ্যাট কুড নট। আমি দুটো স্টাইলই দেখালাম, এটা কি সেন্টেন্স দাঁড়ালো, কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমরা শর্টকাটে লিখলাম কমপ্লেক্স, তাহলে এটাকে কম্পাউন্ড করি, যখন এটা কম্পাউন্ড করব তখন আমরা কি লিখব, সাবজেক্ট দা লোড, ভার্ব ফাইনাইট ভার্ব ওয়াজ, সো লিখবো না, কি লিখতে পারি মনে আছে তো, ভেরি অথবা কোয়াইট অথবা এক্সট্রিমলি বা মাচ, আমি লিখলাম না, শুধু ভেরি দিয়ে লিখলাম, দ্য লোড ওয়াজ ভেরি, অথবা অন টেস্টে আমরা এটাও মনে রাখতে পারি, কোয়াইট দিয়ে হতে পারে ভেরি হেভি। কি দিয়ে যুক্ত করব, অ্যান্ড সো, শুধু অ্যান্ড দিয়ে যুক্ত করলে সেন্টেন্স শুদ্ধ, শুধু সো দিয়ে যুক্ত করলে সেটাও সেন্টেন্স শুদ্ধ, কিন্তু যখন আমরা অ্যান্ড সো দিয়ে যুক্ত করবো অর্থটা একটু পোক্ত হবে, ভেরি হেভি অ্যান্ড সো, পরবর্তী অংশে দ্যাট দিয়ে কিন্তু যুক্ত করিনি, আমরা অ্যান্ড সো দিয়ে যুক্ত করেছি, আই কুড নট ক্যারি, এখানে যেমনটা থাকবে, এখানে যদি ইট থাকে আমরা ইট লিখবো, দ্যাট থাকলে দ্যাট লিখবো, ঠিক আছে। আবার চলে গেলাম, হয়তো মনে করি দ্যাট আছে, আমরা কি লিখলাম, দ্যাট, সেন্টেন্সটা পূর্ণ করলাম। এটা কি আমাদের কি কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড সো দিয়ে যুক্ত হয়েছে, এ পাশে একটা ক্লোজ, এ পাশে আরেকটা ক্লোজ। প্রশ্ন হলো যখন সিম্পল করব, যখন আমরা এটাকে সিম্পল করব, সিম্পল করার সময় আমরা মনে রাখবো যে এই দুটো সেন্টেন্সের ধরনের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য হলো এই, এখানে যে ক্লোজটি, এখানে এই সাবজেক্ট, এই ক্লোজটির সাবজেক্ট দুটো একই সাবজেক্ট না, এখানে লোড আর এখানে হচ্ছে আই, এখানে হচ্ছে লোড, এখানে হচ্ছে আই, এখানে, অথচ এখানে হি আর এখানে হি দুটো একই, এই দুটো ছিল একই সাবজেক্ট। আর এই সেন্টেন্সগুলোতে, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে, এই সেন্টেন্সগুলোতে এই দুটো সাবজেক্ট আলাদা। সেই ক্ষেত্রে আমরা যেটি করি, আমরা এই সিম্পল করার সময় আগেরটি এবার আমরা মুছে ফেলবো। এই স্টাইলে যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময়, সরি কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে সিম্পল করার সময় একই অর্থে, মানে এতটাই যে সম্ভব নয়, এই অর্থে কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে সিম্পল করার সময় যদি আমাদের চোখে পড়ে দুটো ক্লোজের সাবজেক্ট আলাদা, তখন টু ডট ডট টু এর মাঝখানে নতুন জিনিস ঢুকে যাবে, তার মানে কি এই টুটা সরে যাবে। টু এর পরে আমরা জানি, আমাদের আশা করি মনে আছে, এখানে একটা অ্যাডজেক্টিভ থাকে, এরপরে এই জায়গাটায় আমরা যেটা করব, ফর ফ্রেজ যুক্ত করবো, একটা ফর প্রেপোজিশন, ফর হয়ে
হবে ওই যে পরের যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টের অবজেক্টিভ গ্রুপ। এরপরে হবে আমাদের এই দ্বিতীয় সাবজেক্ট এর অবজেক্টিভ রূপ। আমি কি বোঝাতে পারলাম? তাহলে আই প্রোনাউনের জন্য অবজেক্ট হচ্ছে মি। সেখানে এটার জন্য আমাদের চেঞ্জ করতে গেলে কি ব্যবহার করতে হবে? অবজেক্টিভ গ্রুপ হচ্ছে মি, ঠিক আছে। হি এর জন্য অবজেক্টিভ গ্রুপ হচ্ছে হিম, শি এর জন্য অবজেক্টিভ গ্রুপ হচ্ছে হার। এটা মনে রাখতে হবে। এরপরে যে আমাদের ওই যে টু বাকি অংশ সেটা আসবে। আচ্ছা, তাহলে আমরা সিম্পলটা করি। এখানে এই যে নিচে না করে এটাকে উপরে তুলে নিয়ে এলাম। সাবজেক্ট হচ্ছে দ্য লোড, ভার্ব ছিল ওয়াজ, কি বসবে? টু, মনে আছে আশা করি। সো উঠে যাবে, যদি কম্পাউন্ড থেকে করি এই ভেরি উঠে যাবে, কি আসবে এখানে? টু। এরপর আসবে অ্যাডজেক্টিভটা, এই যে হেভি, টু হেভি, অ্যাডজেক্টিভটা আসবে। এরপরে কি আসবে? ফর ফ্রেজে ফর আসছে। এখানে দ্বিতীয় সাবজেক্ট ছিল আই, এই যে দ্বিতীয় সাবজেক্ট আই, ওকে, দ্বিতীয় সাবজেক্ট আই। এটার জন্য অবজেক্টিভ রূপ হচ্ছে মি, তাহলে এখানে যাবে ফর মি। তারপরে বাকি অংশ টু ক্যারি। The load was too heavy for me to carry. ওকে, মুছে দিলাম, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, মোছার আগে আরেকবার বলি, এই যেটা যে সিম্পল হয়েছে সেটা দেখাই আমরা। লোড সাবজেক্ট ওয়াজ ফাইনাইট ভার্ব, আর কোথাও নতুন কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্বের চান্স নেই, নতুন ক্লোজ তৈরি হয়নি। এখানে যেটা ছিল এটার সাবজেক্ট নেই, এটা অবজেক্টিভ গ্রুপে মি হয়ে গেছে। এই আইটা এখানে উঠে মি হয়ে গেছে, ঠিক আছে। এই আইটা যে এখানে উঠে মি হয়ে গেছে। তাহলে আমরা কি দেখলাম? এবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার সময় একই উপায়ে এইটুকু ঠিক থাকবে, ভেরি উঠে যাবে। কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার সময় ভেরি উঠে যাবে, সো আসবে, হেভি থাকবে, এন্ড সো লাগবে না, দ্যাট দিয়ে যুক্ত করছি, নতুন সাবজেক্ট আসছে, বাকি অংশ ঠিক আছে। ওকে, এবার মুছে দিই। আগের সেন্টেন্সটাকে আমরা একটু অন্যভাবে রিপ্রোডিউস করব। এবার আমি আগেটা কি দিয়ে করেছিলাম যেন আমরা? কমপ্লেক্স থেকে। তাহলে এটা একটু কম্পাউন্ড থেকে শুরু করি। দ্য লোড ওয়াজ quite heavy and so it could not be carried. ওকে, দুটোর মধ্যে পার্থক্য হলো এই যে আগে যেটা করেছিলাম সেটা দুটো ক্লোজে আলাদা আলাদা সাবজেক্ট ছিল, এখানে কিন্তু একই সাবজেক্ট, যেটা লোড সেটাই ইট, যিনি রাজা তিনি ইলিশ। মানে এই দুটো সাবজেক্ট একই বিষয়বস্তুকে বোঝাচ্ছে, কিন্তু কে ক্যারি করবে সেটা বলা নেই, মানে কাজটা কে করবে, ভার্বটা কে করবে সেটা বলা নেই। ওকে, সুতরাং মানে কাজ আসলে এটা কার দ্বারা সম্পন্ন হবে সেটা বলা নেই। এই ক্ষেত্রে কমপ্লেক্স করাটা আমাদের জন্য ইজি, সিম্পল করার সময় হালকা ট্রিকি হতে হবে। যখন কমপ্লেক্স করব, প্রথম ক্লোজটা আমরা পুরোপুরি লিখব, দা
lord was এই কোয়াইট আর লাগবে না, যে কারণে কোয়াইট প্রডিউস করা হয়েছিল, পরীক্ষায় মাঝে মধ্যে এমন থাকতে পারে। দ্য লোড ওয়াজ সো হেভি। কারণটা কি, এই যে কোয়াইট, ভেরি ইত্যাদিটা কমপ্লেক্সে বলার সময় আমরা সো দিয়ে করব, কারণ দুটোকে যুক্ত করার সময় আমরা যে স্ট্রাকচারটা ফলো করছি আশা করি মনে আছে, সো ডট ডট দ্যাট। তাহলে সো অ্যাডজেক্টিভ দ্যাট, সো হেভি দ্যাট। পরের ক্লোজ, ইট could not be carried। যেটা বলেছিলাম সিম্পল করার সময় আমাদের যে ট্রিক্সটা খেয়াল রাখতে হবে, ইজি সিম্পল করার সময় আমরা যেটা করছি, দ্য লোড এইটুকু ঠিক আছে, ওয়াজ ঠিক আছে, আশা করি মনে আছে, একটু আগে আমরা দেখেছি। এই যে কোয়াইট বা সো এই জিনিসটা আর আমাদের লাগছে না, এটার জন্য আমরা কি ব্যবহার করছি, টু ব্যবহার করছি। টু এর পরে অ্যাডজেক্টিভ, এই যে হেভিটা, সেম হেভিটা এখানে আমরা ব্যবহার করব, টু হেভি। এর বাকি অংশ, এরপরে বাকি অংশ, টু অ্যাডজেক্টিভ গেল, টু ডট ডট টু, টু এন্ড টু এর পরে কি, আমরা ন্যাচারালি ভার্বের মূল ফর্মটা লিখেছিলাম আর আগে, কিন্তু এখানে যে কে কাজটি করে সেটি সরাসরি বলা নেই, কোথাও ইঙ্গিত করা নেই, প্যাসিভ ফর্মে আছে, আমরা শুধু এই ফর্মটাই এখানে রেখে দেবো। সেক্ষেত্রে কি লিখবো, টু বি ক্যারিড। তাহলে কি দাঁড়ালো, দ্য লোড সাবজেক্ট ফাইনাইট ভার্ব টু ডট ডট টু অ্যাডজেক্টিভ টু, এটা ছিল আমাদের সেই অ্যাডজেক্টিভটা। দ্য লোড ওয়াজ টু হেভি টু বি ক্যারিড। এখানে আর ফর ফ্রেজ দরকার নেই, আমরা এর আগে যেটা প্রডিউস করলাম ঠিক আগের সেন্টেন্সটায় কাজটা কে করে বোঝানোর জন্য একটা ফর ফ্রেজ, ফর লিখে তারপরে পরবর্তী সাবজেক্টের অবজেক্টিভ গ্রুপটা, সেটা এখানে আর লাগবে না। খুব ভালো, এইটুকু যদি আমরা বুঝে যাই সহজ। এরপরে আর একটা সেন্টেন্স আমরা দেখব, একটু অন্য স্টাইল হয়ে, যেটা আমরা তৈরি করব। আশা করি এটা টুকে নেওয়া হয়ে গেছে বা বুঝে নেওয়া হয়ে গেছে, মুছে দিলাম। একটু, সেটা হচ্ছে অর্থটা একটু চেঞ্জ মনে হবে, এতটাই যে আমাদের পরের কথা ছিল কি, সম্ভব নয় ছিল, কিন্তু এখানে আমরা অর্থে বুঝবো সম্ভব। ঠিক আছে, সম্ভব নয় না, সম্ভব। এটা যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করি হয়তো করতে পারি, কিন্তু কমপ্লেক্স থেকে বা কম্পাউন্ড থেকে সিম্পল করার সময় মাঝে মাঝে যদি খেয়াল না করে করি তাহলে একটু ভুল হয়ে যায়। ঠিক আছে, আগে একটা সেন্টেন্স লিখি কমপ্লেক্স বা কম্পাউন্ডে, সেটা সিম্পল করতে গিয়ে আমরা স্ট্রাকচারটা শিখে নেব। He was so strong, সে এতটাই শক্তিশালী ছিল যে, দ্যাট, সো অ্যাডজেক্টিভ দ্যাট, মানে আশা করি বুঝতে পারছি সবাই আমরা যে এটা কমপ্লেক্স সেন্টেন্স প্রডিউস করে ফেললাম। হি ওয়াজ সো স্ট্রং দ্যাট হি কুড beat his opponent, সে তার বিরোধী পক্ষকে হারাতে পেরেছিল, সে এতটাই স্ট্রং ছিল যে, এতটাই শক্তিশালী ছিল যে বিরোধী পক্ষকে হারাতে পেরেছিল। পার্থক্যটা কোথায়, কমপ্লেক্সে আগেটা ছিল কুড নট, ক্যান নট, এখানে কুড বা ক্যান হয়ে গেছে, কারণ সম্ভব নয়, এটা হলো সম্ভব, গুড। ওকে, তাহলে এটা কি ছিল, কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা যখন কম্পাউন্ডে লিখতাম বা আসতো, বাকি সব ঠিক আছে আগের মতোই। হি ওয়াজ ভেরি স্ট্রং, অথবা হি ওয়াজ কোয়াইট স্ট্রং
and so he could beat his opponent. He was very strong and so he could beat his opponent. Very adjective and so দিয়ে দুটো ক্লোজ যুক্ত could not দরকার হয় না এই ক্ষেত্রে। তাহলে সমস্যাটা কোথায়? সিম্পল করার সময়। সিম্পল করার সময় এই ক্ষেত্রে আমাদের ট্রিক্সটা হবে সিম্পলের জন্য আমাদের ট্রিক্সটা হবে এই যে অ্যাডজেক্টিভটা জায়গা মতো আমাদের থাকবে। অ্যাডজেক্টিভের বাম পাশে টু থাকার কথা ছিল, যখন সম্ভব নয় বাম পাশে আমরা টু লিখবো না। ডান পাশে অ্যাডজেক্টিভের পরে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো ইনাফ টু। অ্যাডজেক্টিভ ইনাফ টু। ওকে, এরপরে কি ন্যাচারালি বাকি অংশ এরপরে টু এর পরে যে ভার্বের মূল ফর্মটা ব্যবহার করি সেটা। তাহলে আসি করি আমরা। কি আছে, কমপ্লেক্স থেকে করি অথবা কম্পাউন্ড থেকে করি। সিম্পল এলে সাবজেক্ট হি ওয়াজ, এই যে ওয়াজটা এটা আমরা লিখলাম হি ওয়াজ, কি এই সো বা ভেরি এটা উঠে যাবে, উঠে গেল। যে আমরা অন্যভাবে করলে যখন সম্ভব নয় ছিল তখন হয়তো লিখতাম টু, কিন্তু টু লিখবো না, সরাসরি অ্যাডজেক্টিভে চলে যাব। অ্যাডজেক্টিভ হচ্ছে স্ট্রং। এই যে স্ট্রং, এই স্ট্রংটাকে আমরা এখানে ধরে নিয়ে এলাম। হি ওয়াজ স্ট্রং। অ্যাডজেক্টিভের পরে কি ইনাফ টু। হি ওয়াজ স্ট্রং ইনাফ টু, বাকি অংশে ক্যান কুড লাগবে না, উঠে যাবে। কুড উঠে গেল, কি আছে ভার্ব বিট, এই বিটটা ব্যবহার করব। বিট সেন্টেন্সের বাকি অংশ হিজ অপোনেন্ট। হি ওয়াজ স্ট্রং ইনাফ টু বিট হিজ অপোনেন্ট। আশা করি এইটুকু মনে থাকলে আমরা চেঞ্জগুলো করতে পারবো। সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করার সময় যখনই দেখবো অ্যাডজেক্টিভের পরে ইনাফ টু আছে তখনই আমরা সো ডট ডট দ্যাট পরে ক্যান বা কুড, সো ডট ডট দ্যাট পরে ক্যান বা কুড। আর কম্পাউন্ড থেকে করার সময় ভেরি অ্যাডজেক্টিভ সো বা অ্যান্ড সো দিয়ে যুক্ত করব, তারপরে ক্যান বা কুড। এখানে ক্যানের পরে বা কুডের পরে নট লেখার দরকার হবে না, যেহেতু সম্ভব। Have I made it clear? Okay, my dear learners, এবারে অন টেস্টে একটা সেন্টেন্স করব, মুছে দিলাম। আমাদের কিন্তু এই স্টাইলের নিয়মটা বোঝা শেষ। কি শিখেছি? সম্ভব বোঝানোর জন্য অ্যাডজেক্টিভ, তারপরে ইনাফ টু। সম্ভব নয় বোঝানোর জন্য টু ডট ডট টু। এই হলো সিম্পল সেন্টেন্সে এটার ভ্যারিয়েশন। আর কমপ্লেক্স কম্পাউন্ডে প্রায় একই রকম স্টাইল। দুটো ক্ষেত্রেই কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট পরে ক্যান অথবা কুড, এক্ষেত্রে নট যুক্ত হবে নয় বোঝানোর জন্য। আর কম্পাউন্ড করার সময় আগের মতোই ভেরি তারপরে অ্যাডজেক্টিভ সো বা অ্যান্ড সো দিয়ে যুক্ত করব, পরে ক্যান বা কুড দিয়ে বাকিটা শেষ করে দেব, যদি নয় না বোঝায়। আর নয় বোঝালে নট যুক্ত হবে। ওকে, ডান। আমরা যে একটা সেন্টেন্স করব ভেবেছিলাম সেটা দেখি। The Coxsbazar sea beach is so attractive that we can create opportunities, আমরা বিভিন্ন অপরচুনিটি তৈরি করতে পারি। কেন বা কাদের জন্য? for our
ট্যুরিস্ট গাইডস। আমাদের দেশে যেসব ট্যুরিস্ট গাইড আছে তাদের জন্য আমরা অনেক সুযোগ সুবিধা তৈরি করতে পারি। কোথায়? কক্সবাজারের সি বিচ অ্যাট্রাকটিভ হওয়ার কারণে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি আছে? সেন্টেন্সটা বড়, খুব বড়, পরীক্ষায় বড় সেন্টেন্সই আসবে, কিন্তু একই নিয়ম। দ্য কক্সবাজার সি বিচ ইজ সো অ্যাট্রাকটিভ অ্যাডজেক্টিভ দ্যাট, পরে ক্যান, সো অ্যাডজেক্টিভ দ্যাট, পরে ক্যান। ঠিক আছে, এটা আছে কিসে? কমপ্লেক্সে। যখন কম্পাউন্ড করব তখন কি হবে? আমাদের এই সো অ্যাট্রাকটিভ সো লাগবে না, এখানে ইজ থাকলো, সো না দিয়ে কি যুক্ত করব? ভেরি অ্যাট্রাকটিভ, দ্যাট দিয়ে যুক্ত করব না, তখন আমরা যুক্ত করব অ্যান্ড সো করতে পারতাম। সো আর দিলাম না এখানে, অর্থে যদি না মিলে এই জন্য এখানে অ্যান্ড দিয়ে করা যায়, অ্যান্ড দেয়ার করা যেতে পারে, শুধু অ্যান্ড রাখলাম, অ্যান্ড উই কুড অ্যান্ড দেয়ার। আচ্ছা সো লিখলেও একদম ভুল হবে না, তো রাখলাম আর কি, অ্যান্ড উই ক্যান ক্রিয়েট অপরচুনিটিস বাই অ্যান্ড দেয়ার, বাই অ্যান্ড সো লিখলাম না, শুধু অ্যান্ডই থাক, অ্যান্ড উই ক্যান ক্রিয়েট অ্যাট্রাকটিভ অপরচুনিটিস ফর আওয়ার টুরিস্ট গাইডস। আশা করি বুঝেছি। এটা আমরা কি করলাম? চেঞ্জ করে কম্পাউন্ড। কিন্তু যখন সিম্পল করব তখন কি করব? দ্য কক্সবাজার সি বিচ, এই পুরোটা লিখবো কারণ এটা হচ্ছে সাবজেক্ট, পুরোটা রাখবো। এরপরে যেটা ভেরি অ্যাট্রাকটিভ আছে এটা চেঞ্জ করে অ্যাট্রাকটিভ ইনাফ টু, তাই না? অ্যাট্রাকটিভ ইনাফ, যেহেতু আমরা সিম্পল বানাচ্ছি এটাকে, এটা ছিল ক্রিয়েট, সি হয়তো মুছে গেছিল। আচ্ছা, অ্যাট্রাকটিভ ইনাফ কি আসবে? টু ক্রিয়েট অপরচুনিটিস ফর আওয়ার টুরিস্ট গাইডস। আবার দেখি, দ্য কক্সবাজার সি বিচ, এখানে ভার্বটা মিস হয়ে গেছে, ইজ ভার্ব লিখলাম, ইজ অ্যাট্রাকটিভ ইনাফ টু ক্রিয়েট অপরচুনিটিস ফর আওয়ার টুরিস্ট গাইডস। এটা কি হয়েছিল আমাদের? সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে আমাদের অন টেস্টে যেটা করার কথা সেটা করে ফেলেছি। আরেকবার মনে করাই যে ওই যে আমাদের কলেজের যে ছোট্ট হলুদ কাভারের যে ওই সাজেশন মানে সিলেবাসটা আছে ওইটা না, আমরা প্রিসাইজ যে সিলেবাসটা দিয়েছি এই সামনের প্রি টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে, ওইটাকে ফলো করো প্লিজ, দয়া করে ওইটাকে ফলো করো, ভালো করে করো। ওকে, আর যদি কোনো প্রয়োজন হয় কলেজের হেল্পলাইন, আমি রেজা বাকের স্যার, আমার হেল্পলাইন সবসময় খোলা থাকবে, ফোন করেও প্রবলেমগুলো সলভ করে নেওয়া যাবে। রাইটিং পার্ট যেগুলো আছে সেগুলো যদি পড়া বাকি থাকে করে ফেলতে হবে, যদি পড়া হয় রিভাইজ করে ফেলতে হবে। ওকে, আর যদি অন্য কোনো কিছু টেকনিক্যাল প্রবলেম হয় সেটা নিয়েও যোগাযোগ করা যাবে কলেজের কর্তৃপক্ষের সঙ্গে বা আমাদের সঙ্গে। ওকে, আর মনে করিয়ে দিচ্ছি 2016, 17, 18, 19 সালের 4টা সালের বোর্ড কোশ্চেন গুলো গ্রামার পার্টের জন্য, এগুলোর জন্য ভালো করে রিভাইজ করো, কারণ এটা